নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। বিহার রাজনীতিতে জুন মাস পড়ার সাথে সাথেই জটিলতা আরম্ভ হয়ে গেছে। সম্রাট চৌধুরী সরকার, বিজেপি সরকার বিহারে অস্তিত্বের মুখোমুখি। বিহারে বিজেপি যে সরকার চলছে এটা হচ্ছে জোট সরকার। এই জোটের প্রধান দুই শরিক, এক নম্বর বিজেপি, দু নম্বর বিহারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আগে নীতিশ কুমার হলো দ্বিতীয় সবচেয়ে বড় শরিক। বিহারে বিজেপি 243টা আসনের মধ্যে পেয়েছে হলো 89টা আসন এবং জেডিইউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের তারা পেয়েছিল 85। সুতরাং ফারাক কিন্তু খুব একটা বেশি না, মাত্র 4টে সিটের ফারাক আছে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী জায়গা ছেড়ে দেওয়ার পরেও উনি বিজেপিকে মুখ্যমন্ত্রীর জায়গা ছেড়ে দিল। বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বর্তমানে আছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর জায়গা ছেড়ে দেওয়ার পরেও নীতিশ কুমার কিন্তু কৌশল ছাড়েননি। মুখ্যমন্ত্রীর আসন ছেড়েছেন, কিন্তু নীতিশ কুমার যে কৌশলের সবচেয়ে বড় রাজনীতিবিদ, উনি কিন্তু সেই কৌশল ছাড়েননি। ফলে সেই কৌশল নিয়েই উনি আবারও জুন মাস পড়তে পড়তে বেশ কিছু জটিলতা দেখা দিচ্ছে বিহারের রাজনীতিতে, বিহারের সরকারকে। এবং এমনই জটিলতা দেখা দিচ্ছে, যেহেতু নীতিশ কুমারের সাপোর্ট রয়েছে, জেডিইউ সবচেয়ে বড় সাপোর্ট রয়েছে বিজেপি সরকারের ওপরে, এনডিএ গভর্নমেন্টের ওপরে বিহারে, সেক্ষেত্রে জেডিইউ এই সময়কালে তাদের সিট সংখ্যা সমর্থন দেবে নাকি তারা উঠিয়ে অন্য কোনো কিছু মনস্থির করছে, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে। নীতিশ কুমার এমনই একজন রাজনীতিবিদ, বিহার তথা ভারতবর্ষের মধ্যে উনি কখন কোন সময় কি পরিস্থিতি সময় অবলম্বন করতে লাগে, অর্থাৎ নিজের দলের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য এবং বিধায়কদের অস্তিত্ব, ক্ষমতা এবং একত্রিত করে রাখার জন্য, সরকারকে টিকিয়ে রাখার জন্য জেডিইউর পক্ষে উনি এক এক সময় এক এক রকম অবস্থান নিয়ে উনি দল পরিবর্তন করেছিলেন, অর্থাৎ পাল্টি হয়েছিলেন। কখনো উনি কংগ্রেসের সাথে, কখনো উনি আরজেডির সাথে, কখনো উনি বিজেপির সাথে। সুতরাং এটা হলো নীতিশ কুমারের রাজনীতির একটা বড় কৌশল। এবং এতটাই রাজনীতির সূক্ষ্ম বিচার, কোনো কিছু যদি উনি বোঝেন যে দলের ক্ষতি হতে পারে, দল ভাঙতে পারে, দলের বিধায়কদের অন্য কোনো দল ভাঙিয়ে নিতে পারে, এবং এই মুহূর্ত সময়ে দলের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ জেডিইউর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য পরিবর্তনের প্রয়োজন আছে, পাল্টির প্রয়োজন আছে। এবং আগেও দেখা গেছে নীতিশ কুমারের পাল্টির সময়কাল, উনি ঠিক ঝোঁক বুঝে কোপ মেরেছেন এবং সময় বুঝে উনি পাল্টি নিয়েছেন। 2005 সাল, 2015 সাল, 2017 সাল, 2022 সাল, সুতরাং দলকে ক্ষমতার মধ্যেই আবদ্ধ রাখার জন্য, অর্থাৎ জেডিইউর ক্ষমতা যাতে বিহারে বজায় থাকে, তার জন্য উনি এক এক সময় এক একটা দলের সাথে উনি জোটবদ্ধ হয়েছেন। এক দল থেকে উনি পাল্টি মেরে অন্য দলের সাথে যুক্ত হয়েছেন। সেও আপনারা সংবাদ মাধ্যমে দেখুন, বিহারের সংবাদগুলি দেখুন, নিউজগুলি দেখুন, সেখানে জায়গা পরিষ্কার হয়ে গেছে। এবং রাহুল গান্ধী, কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী নীতিশ কুমারকে সাপোর্ট দিচ্ছেন কে? বিহারে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের দলও নীতিশ কুমারকে সাপোর্ট দিচ্ছে। সুতরাং কি হতে চলেছে? নীতিশ কুমার কি বিহারে বিজেপি সঙ্গকে ত্যাগ করে কংগ্রেস এবং আরজেডি এই দুজনের সঙ্গকে নিয়ে এবং অন্যান্য দলগুলিকে সঙ্গে নিয়ে উনি কি আবারও, অর্থাৎ জেডিইউ গভর্নমেন্ট কি আবারও বিহারে দেখা দেবে?
পরিস্থিতি কিন্তু একটা ঘোলাটে অবস্থাতে রয়েছে এবং জেডিইউর একজন বড় সাংসদ সঞ্জয় ঝা তার কথাবার্তায় পরিষ্কার হয়ে গেছে যে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড নতুন কিছু পরিকল্পনার দিকে এগোচ্ছে। সুতরাং বসে নেই বিজেপি সরকারও, বিজেপির সর্বোচ্চ নেতা এবং যারা কলা কৌশলটা দেখে স্বয়ং অমিত শাহ পর্যন্ত চিন্তিত, এবং নীতিশ কুমারকে শোনা যাচ্ছে একাধিক প্যাকেজ দিচ্ছে এবং কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত বানাবার প্রস্তাব এসছে নীতিশ কুমারের কাছে। নীতিশ কুমার কেন্দ্রীয় মন্ত্রী এবং বড় পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নীতিশ কুমারকে দেওয়া হচ্ছে, এরকমও কিন্তু প্রস্তাব শোনা যাচ্ছে কিছু কিছু জায়গাতে। এবং জেডিইউর একটা সবচেয়ে বড় মিটিং অনুষ্ঠিত হবে, সেটা হলো 21শে জুন, আর বেশি দিন নেই। 21 তারিখে, জুন মাসের 21 তারিখে বিহারে জেডিইউর একটা সর্বোচ্চ মিটিং রয়েছে এবং সেখানে নীতিশ কুমার যত সাংসদ আছে, যত এমএলএ আছে, এমপি আছে, সবাইকে উপস্থিত থাকতে বলেছেন। সবার মনোভাব বুঝবেন, দলের শক্তি কতটা আছে, এবং একটা কলা এবং একটা সলা পরামর্শের মাধ্যমে 21 তারিখেই ঠিক হয়ে যাবে যে বিহারের রাজনীতির মোড় কোন দিকে ঘুরতে চলেছে। সুতরাং বিহার এক জটিল, এক ভয়ঙ্কর রাজনীতির মধ্য দিয়ে পাস হতে চলেছে জুন মাস পড়ার সাথে সাথেই। এবং ফাইনাল গেমের একটা তারিখ, কত তারিখ দেখা দিচ্ছে, 21 হয়ে যাবে। এখন এমতো অবস্থাতে নীতিশ কুমার বড় কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কি শান্ত থাকবেন, নাকি নীতিশ কুমারের ছেলেকে অন্য কোনো কিছু বিহারে উপহার দিয়ে, অর্থাৎ মন্ত্রিত্ব দিয়ে, সে যে এখন মন্ত্রিত্বে আছেন স্বাস্থ্যমন্ত্রী, এটার থেকেও বড় কিছু দিয়ে এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে বিজেপি সরকার, সেটারও দেখার বিষয় রয়েছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি বিহার সম্বন্ধে অলরেডি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি। বিহার সম্বন্ধে ভিডিওটা আমি প্রকাশ করেছিলাম 12ই মে 2026। ভিডিওর টাইটেলটা কি ছিল? বিহার রাজনীতিতে ভয়ঙ্কর জটিলতা আসছে, এবং টাইটেলের মধ্যেই আমি সময়কাল দিয়ে রেখেছি। সময়কালটা কি ছিল? সময়কাল কি ছিল? জুন 2026 থেকে জুন 2027, এই 1 বছর সময়কাল ছিল। এবং আমি বলেছিলাম 2026-এর জুন মাস পড়তে পড়তেই বিহার রাজনীতি ঘোলাটে হতে থাকবে, বিহার রাজনীতিতে জটিলতা আসবে। কি কি জটিলতা আসবে আমার ভিডিওটার মধ্যে আছে, এবং আপনারা সেই ভিডিওটা দেখবেন। ভিডিওটা আমি প্রকাশ করেছিলাম 12ই মে 2026। ভিডিও টাইটেল ছিল বিহার রাজনীতিতে ভয়ঙ্কর জটিলতা আসছে জুন 2026 থেকে জুন 2027। ভিডিওটার মধ্যেই, অর্থাৎ টাইটেলের মধ্যেই সময়কাল দেওয়া আছে। সুতরাং সময়কাল পড়ে গেছে, ঘটনাও আরম্ভ হয়ে গেছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার এই ভবিষ্যৎবাণী ভিডিওটার মধ্যে আমি অনেক কিছু ভবিষ্যৎবাণী দিয়েছি, এবং আজকে আপনাদেরকে আমি আবারও বলবো ভিডিওটা সবাই মিলে দেখুন, এবং আমার যে ভবিষ্যৎবাণী ছিল সেই ভবিষ্যৎবাণী যে মিলছে, ক্রমশ মিলছে, সেটা আরও কিছু আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে 21 তারিখে। আমি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী ভিডিওটা দিয়েছিলাম তার থেকেও গুরুত্বপূর্ণ এই বিহার রাজনীতিতে ভয়ঙ্কর জটিলতা এই ভিডিওটা। কেননা সম্রাট চৌধুরী বিহারের যখন মুখ্যমন্ত্রী হলেন, বিহারের রাজনীতির আবহাওয়া প্রেক্ষাপট যথেষ্টই ভালো ছিল, কিন্তু জুন মাসের থেকে যে একটা জটিলতা আসবে সেটা আমি ঘোষণা করেছিলাম। আমি জ্যোতিষী হিসাবে যেই জায়গাটা অবলম্বন করি, অর্থাৎ কোনো রাজ্যের যদি আমি কোনো কিছু বিষয়, রাজনীতির বিষয়ে আমি যদি ঘোষণা করি, সেক্ষেত্রে সেই রাজ্যের, অর্থাৎ বিহার সম্বন্ধে বলেছিলাম, তাহলে বিহারের রাজনীতি পাটনাকে ধরেছি। পাটনার অক্ষাংশ দ্রাঘিমাংশকে কেন্দ্র করে
আমি গ্রহ নক্ষত্রের কিছু অবস্থানকে বিচার বিশ্লেষণ করে আমার ভবিষ্যৎবাণী দিয়েছি। পাটনায় যে অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে তাতে ল্যাটিটিউড আছে 25.37 নর্থ এবং লঙ্গিটিউড আছে 85.12 ইস্ট। এই অক্ষাংশ দ্রাঘিমাংশের উপরে নির্ভর করে আমি একটা কঠিন ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম। বিহারের রাজনীতিতে ভয়ঙ্কর জটিলতা আসছে এবং আরম্ভ হয়ে গেছে। আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ, ভিডিওটা আপনারা দেখুন। আমি ভিডিওটাকে একবার না হয় একাধিকবার দেখার জন্য অনুরোধ করব এবং এই ভিডিওটার মধ্যে অনেক কিছু বলা আছে এবং সেইগুলি ঘটবে। এই যে ভিডিওটাকে আপনাদেরকে আমি দেখার জন্য অনুরোধ করলাম, এই ভিডিওটার মধ্যে বিহারে কি কি ঘটবে এবং কোন সময়কালে ঘটবে আমি টুকরো টুকরো ভাবে সময়কাল দিয়েছি। আমি যেরকম সময়কাল নিয়েছি 1 বছর, জুন 2026 থেকে জুন 2027, এবং আমি তার মধ্যেও ভাগ করে দিয়েছি কঠিন কঠিন সময়কে। আমি বলেছি 2026-এর ডিসেম্বর পর্যন্ত বিহারের রাজনীতি কঠিন থেকে কঠিনতম হবে, কিন্তু আমি টোটাল সময় নিয়েছি 1 বছর। এছাড়াও বলেছি আমি একটা কঠিন সময় দিয়ে রেখেছি এবং সবাইকে বলেছি এই সময়কালটা অনেক কিছু দেখতে পারবেন। আজকের ভিডিওটা তো বললাম সময়কালে অনেক কিছু দেখতে পারবেন। 15ই আগস্ট 2026 থেকে 15ই সেপ্টেম্বর 2026 আপনারা বিহার রাজনীতির দিকে লক্ষ্য রাখবেন। 15ই আগস্ট 2026 থেকে 15ই সেপ্টেম্বর 2026 কি ঘটনা ঘটছে সেগুলিকে লক্ষ্য রাখুন এবং মেলান। আমি একজন জ্যোতিষী হিসাবে আমার চ্যানেলে আমি কি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। বিহার রাজনীতির ওপরে আমারও নজর থাকবে, যেহেতু আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি। এবং আমার চ্যানেলের সকল দর্শকদের আমি অনুরোধ করব, জ্যোতিষ শাস্ত্র কতটা সত্যি কথা বলে এখন আপনাদের মেলাবার সময় এসেছে, আপনারা মিলিয়ে নেবেন। এবং একবার না একাধিকবার বলবো, পশ্চিমবঙ্গের যে নির্বাচন সম্বন্ধে আমার ভবিষ্যৎবাণী ছিল তার থেকেও কঠিনতম কঠিন ভবিষ্যৎবাণী এইটা দিয়ে রেখেছি বিহার সম্বন্ধে। বিহারের রাজনীতিটা আপনারা মিলিয়ে নিন। এবং বিজেপি সরকার সাময়িকভাবে কিছু ঝটকা আসবে, এটা ঠিকই। বিজেপি সরকারের ওপরে সাময়িক কিছু ঝটকা আসবে, এটা আমার গণনাতে আছে। কিন্তু এই যে ঝটকাটা, এটা দীর্ঘস্থায়ী নয়। এই ঝটকাটা দীর্ঘস্থায়ী নয়। যাই হোক, স্থায়ীভাবে ঝটকা আসছে নাকি দীর্ঘস্থায়ীভাবে ঝটকা আসছে সেইটা আপনারা মেলান এবং আমার ভবিষ্যৎবাণীটাকেও দেখুন, বিহারের রাজনীতির দিকেও লক্ষ্য রাখুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।